ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ একটি অদ্ভুত ঘটনা নিয়ে এসেছি। আমাদের সকলের প্রিয় হেমেন্দ্র কুমার রায় রচিত একটি সত্যি ঘটনার অবলম্বনে টেলিফোনে গোয়েন্দাগিরি। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 18 এপ্রিল 1888 সালে কলকাতায়। তাঁর সাহিত্য চর্চা শুরু একটি ছোট গল্প আমার কাহিনী দিয়ে, যেটা প্রকাশ পায় বসুধা পত্রিকায় 1903 সালে। ছোটদের জন্য প্রায় 80টা বই তিনি লিখেছেন। এছাড়াও তার ভৌতিক কাহিনীগুলো ছোট থেকে বড় আজও সবার মন জয় করে নেয়। ভৌতিক গল্প ছাড়াও তিনি লিখেছেন অজস্র গোয়েন্দা কাহিনী, অ্যাডভেঞ্চারের গল্প এবং কল্পবিজ্ঞানের গল্প। বিমল কুমারের মতো অ্যাডভেঞ্চারিস্ট আর জয়ন্ত মানিকের মতো দুর্ধর্ষ গোয়েন্দা তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য সৃষ্টি। 1963 সালে 74 বছর বয়সে তিনি তার জন্মদিনের দিনে আমাদের ছেড়ে চলে যান। আজকের গল্প টেলিফোনে গোয়েন্দাগিরি আমরা নিয়েছি কামিনী প্রকাশালয় থেকে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সেরা গোয়েন্দা গল্প এই বইটি থেকে। গল্পের প্রধান চরিত্র প্রফেসর এক্স ও প্রফেসর ওয়াই, গল্প পাঠ ও সূত্রধার সায়ন এবং অন্যান্য চরিত্রে সায়ন এবং দেবশঙ্কর। শুরু হচ্ছে টেলিফোনে গোয়েন্দাগিরি। যে গল্পটি বলতে বসেছি তা গল্প বটে, কিন্তু একেবারে সত্য ঘটনা। কবি শেক্সপিয়ার বলেছেন, সত্য হচ্ছে উপন্যাসের চেয়ে আশ্চর্য। অন্তত এই ঘটনাটি সত্য হলেও এমন আশ্চর্য যে বিখ্যাত বিলিতি লেখক কোনান ডয়েল সাহেব একে অবলম্বন করেই শার্লক হোমসের একটি গল্প লিখে ফেলেছেন। আমি কিন্তু শার্লক হোমসের গল্প তোমাদের শোনাবো না। আমি যা বলবো তা হচ্ছে অস্ট্রিয়া দেশের সত্যিকারের পুলিশের কাহিনী। এর প্রত্যেকটি কথা পুলিশের নিজস্ব দপ্তরে লেখা আছে। অস্ট্রিয়ার পুলিশ চোর ডাকাত হত্যাকারী ধরার জন্য অনেক সময় এক নতুন উপায় অবলম্বন করে। ঘটনাস্থলে যে সব জিনিস পাওয়া যায় পুলিশ সেগুলো দেয় রাসায়নিক পণ্ডিতদের হাতে। তাদের পরীক্ষার ফলে অপরাধীরা প্রায়ই বিচিত্র উপায় ধরা পড়ে। সে পরীক্ষার পদ্ধতি কিরকম নিচের ঘটনা থেকে কতটা আন্দাজ করা যেতে পারে। কিন্তু বর্তমান ক্ষেত্রে আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, রসায়ন শাস্ত্রের দুজন অধ্যাপক ঘটনাস্থল থেকে 360 মাইল দূরে অবস্থান করেও এবং ঘটনাস্থলে প্রাপ্ত কোনো জিনিস চোখে না দেখেও আসল অপরাধী ধরে ফেলে পুলিশের চক্ষু স্থির করে দিয়েছিলেন। অপরাধের ইতিহাসে এমনকি কাল্পনিক গোয়েন্দা কাহিনীতেও এরকম ঘটনার কথা কেউ কখনোই শোনেনি। ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। ভিয়েনা শহরের পা ধুয়ে বয়ে যায় ড্যানিউব নদী। তার উপরে আছে কয়েকটি সাঁকো। একদিন খুব ভোরবেলায় সাঁকোর পিল্লাদার রেলিংয়ের তলায় পাওয়া গেল একটি মৃতদেহ। দেখলেই বোঝা যায় সম্ভ্রান্ত ব্যক্তির দেহ। জমকালো দামি পোশাক পরা, বয়সে লোকটি প্রাচীন। দেহের খানিক তফাতে পাওয়া গেল একটা রিভলভার। খুব সম্ভব হত্যাকারী তাড়াতাড়ি পালাবার সময় ফেলে গিয়েছে। দেহে গুলির দাগ আছে। মৃতের পকেট একেবারে খালি। খোঁজখবর নিয়ে জানা গেল মৃত ব্যক্তির নাম হ্যান্স ভোগেল। লোহার ব্যবসায় কোটিপতি।
নিমন্ত্রণ খেয়ে শেষ রাতে ফিরছিলেন, পথেই এই কাণ্ড। আরও প্রকাশ পেল তার পকেটে অনেক টাকা ছিল। পুলিশ স্থির করল অর্থ লোভে কেউ ভোগেলকে হত্যা করেছে, কিন্তু ওই পর্যন্তই। সে যে কে তা জানা গেল না, কারণ হত্যাকারী কোনো সূত্র রেখে যায়নি। পুলিশের মামলায় হয়তো বেশি মাথা ঘামাতো না, কিন্তু ঘামাতে বাধ্য হলো। এক জীবন বীমা কোম্পানির অধ্যক্ষ এসে পুলিশের বড় সাহেবকে জানালেন, ভোগেল আমাদের কোম্পানি থেকে 3 লক্ষ টাকার জীবন বীমা করেছিলেন। এবার দুষ্টু লোকেরা যদি আমাদের বড় বড় মক্কেলদের এইভাবে খুন করে পার পেয়ে যায়, তাহলে তো আমাদেরই বেশি ক্ষতি হয়, তাই না? তাই আমরা চাই খুনি যাতে ধরা পড়ুক, আর যে ধরে দিতে পারবে তাকে আমরা 3000 টাকা পুরস্কার দেব। পুরস্কার বড় সামান্য নয়। হত্যাকারীকে ধরবার জন্য পুলিশের বড় সাহেব উঠে পড়ে লাগলেন। বড় সাহেব নিজে হালে পানি না পেয়ে বিখ্যাত রাসায়নিক প্রফেসর এক্স এর খোঁজে বেরোলেন, কিন্তু প্রফেসর এক্স তখন ভিয়েনা শহর থেকে 360 মাইল দূরে টাইরেল গেছেন বায়ু পরিবর্তনে। বড় সাহেব তাকে ফোন করলেন। নো নো, ডক্টরের মানা আছে, আমার পক্ষে এখন ভিয়েনায় ফেরা অসম্ভব। বড় সাহেব এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। আচ্ছা প্রফেসর, তাহলে ফোনের সাহায্যেই কাজ চালানো যাক। আপনি যা বলবেন আমি তা পালন করব। বলুন আমায় কি করতে হবে। যদি কোনো দরকারি তথ্য আবিষ্কার করতে পারেন তাহলে 3000 টাকা লাভের সম্ভাবনা আছে। ওয়েল ওয়েল, তাহলে ইজি চেয়ারে এই আমি খুব আরাম করে গদিয়ান হয়ে বসলুম। আমার সামনে এখন রাখা আছে তামাকের পাইপ, খবরের কাগজ, পেন্সিল আর টেলিফোন। বেশ, তাহলে কাজ শুরু করা যাক। আচ্ছা, তার আগে আপনি একজন কেমিস্টকে ডাকুন, আমার কিছু কেমিক্যাল দরকার। ভিয়েনার পুলিশের অফিসে কেমিস্টকে আনবার জন্য খবর পাঠানো হলো। টাইরেল থেকে ফোনে প্রফেসর বললেন, বড় সাহেব, ইতিমধ্যে ঘটনাস্থলে যে রিভলভারটা পেয়েছেন তার নলছেটা খুলে ফেলুন। নলছের দুটো মুখই ছিপিয়েটে এমন ভাবে বন্ধ করে দিন ভিতরে যাতে ধুলো হাওয়া ঢুকতে না পারে। বড় সাহেব খানিকক্ষণ পরে জবাব দিলেন, হ্যাঁ প্রফেসর, আপনার কথা মতো কাজ করা হয়েছে, কেমিস্টকেও আনা হয়েছে। টেলিফোনে কেমিস্টকে ডেকে প্রফেসর বললেন, হ্যালো, আমি যা বলি তাই করুন। রিভলভারের নলছের ছিপি দুটো খুলে ফেলুন। হয়েছে? আচ্ছা, খানিকটা ডিস্টিল জল নলছের ভেতরে পুরে বেশ করে নাড়াচাড়া করুন। হয়েছে তো? এইবার নলছের জলটুকু ফিল্টার করে নিন। তারপরে নলছের জলে সালফিউরিক অ্যাসিড, অ্যালকালাইন সালফাইডস আর সল্টস অফ আয়রনের খোঁজ করুন। কি হলো পরীক্ষার ফল? নলছের ভিতর থেকে মরছে কি গ্রিন ক্রিস্টালস অফ ফেরাস সালফেট পাওয়া গেল? না তো। মানে যে জলটা বেরোলো তার রং কি হালকা হলদে নয়? না মশাই। সে কি? এ তো বড় অদ্ভুত কথা। আচ্ছা, ও জলে কি সালফিউরেটেড হাইড্রোজেনের গন্ধ পাওয়া যাচ্ছে? না। তাই তো, আমি যে কিছু বুঝতে পারছি না। বেশ, জলের সঙ্গে সল্টস অফ লিড মিশিয়ে দিন তো। কি হলো, কালো তলানিটা দেখতে পাচ্ছেন? সেটাও তো দেখছি না। কি? বিশেষজ্ঞ প্রফেসরের কাছ থেকে খানিকক্ষণ কোনো জবাব এলো না। তার কিছুক্ষণ পরে তার আবার গলা পাওয়া গেল। শুনুন, এই হত্যাকাণ্ডের মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে।
নলছির জলের ভিতরে সালফিউরিক অ্যাসিড পেলে প্রমাণিত হতো যে ওই রিভলভারের 24 ঘন্টার ভিতরে ছোড়া হয়েছে, কিন্তু তা যখন পাওয়া যায়নি তখন বুঝতে হবে যে রিভলভারটা ছোড়া হয়েছে 24 ঘন্টার আগেই। কিন্তু তা হতে পারে না, কারণ তাহলে অমন প্রকাশ্য সাগর উপরে মৃতদেহটা ঘটনার আগের দিন সকালেই পাওয়া যেত। আচ্ছা, জলে বোধহয় অক্সাইড অফ আয়রন আছে? আগে আছে, হ্যাঁ। বড় সাহেব, বিশ্ববিদ্যালয়ের অপরাধ তথ্যের সহকারী প্রফেসর ওয়াই সম্প্রতি আমার এখানে আছেন। এবার আপনি ফোনে তার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, আর এক জিজ্ঞাসা, মৃত ব্যক্তির জামাটা নিশ্চয়ই আপনার কাছে আছে। দেখুন তো, জামায় যেখানে গুলি ঢুকেছে সেখানে পোড়া বারুদের দাগ আছে কিনা। আছে। তাহলে বোঝা যাচ্ছে মৃতের দেহের খুব কাছ থেকেই গুলি ছোড়া হয়েছে। আচ্ছা, প্রফেসর ওয়াই কথা বলছেন। নমস্কার বড় সাহেব। তা ভূগোলের মৃতদেহ থেকে আপনি ঠিক কি কি জিনিস পেয়েছেন আর কি কি হারিয়েছেন? প্রাপ্ত জিনিসের ফর্দ দিয়ে বড় সাহেব বললেন, কিন্তু ভোগেলের পকেটে 3খানা গভর্নমেন্ট প্রমিসারি নোট ছিল, তা কিন্তু পাওয়া যাচ্ছে না। ওয়েল বড় সাহেব, আসল ব্যাপারটা আমরা কতকটা আন্দাজ করতে পারছি, কিন্তু সেটা এখন আপনাকে বলতে পারবো না। ওই প্রমিসরি নোটগুলোর নাম্বার আপনার কাছে আছে তো? হ্যাঁ, তা আছে। আচ্ছা, সরকারি ব্যাংকের নামে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিন। যে ব্যক্তি ওই নোটগুলো ফেরত দেবে সে ওদের বর্তমান দামের চেয়ে বেশি মূল্য পাবে। প্রফেসর, আপনি কি খুনিকে এতই বোকা ভাবেন যে সেই বিজ্ঞাপনের উত্তরে ধরা দিয়ে আত্মহত্যা করবে? না না, একবার বিজ্ঞাপন দিয়ে দেখুন না। আমার বিশ্বাস অপরাধী নিজে না এসে অর্থলোভে অন্য কোনো লোককে ব্যাংকে পাঠিয়ে দেবে। পরদিনেই প্রফেসরদের ঘরে পুলিশের বড় সাহেব ফোনের ঘন্টাটা বাজিয়ে বললেন, হ্যালো প্রফেসর, আশ্চর্য ব্যাপার, আপনারা যা বলেছিলেন ঠিক তাই হয়েছে। একজন লোক সেই প্রমিসারি নোটগুলোকে নিয়ে সত্যি সত্যি ব্যাংকে এসেছিল। তাকে যে পাঠিয়েছিল আমরা সে ব্যক্তিকেও গ্রেপ্তার করেছি। আচ্ছা, তা সে কি বলে? আরে সে তো ভয় দিশেহারা হয়ে মহা কান্নাকাটি জুড়ে দিয়েছে। বলে ভোগেল নাকি নিমন্ত্রণ খেয়ে মাতাল হয়ে ফেরার পথে এক জায়গায় ঘুমিয়ে পড়েছিল, সেই সময় সে তার পকেট কেটে নোটগুলো নিয়ে পালিয়ে গেছে। আর আপনার কি মনে হয়? প্রফেসর, আমার বিশ্বাস সে খুন করেনি। যারা মানুষ খুন করে তাদের চেহারা, ভাবভঙ্গি, কথাবার্তা একটু অন্যরকম হয়। আপাতত তাকে আমরা গারদেবপুরে রেখেছি। তা বেশ করেছেন, কারণ সে যে ভোগেলের পকেট কেটেছে তাতে তো আর সন্দেহ নেই। বলি বড় সাহেব, এক কাজ করতে পারবেন? হ্যাঁ বলুন না, কি কাজ? সাঁকোর উপরে যেখানে ভোগেলের লাশ পাওয়া গেছে একবার সেইখানে যান। সাঁকোর ধারে যে লোহার রেলিং পাবেন তার নিচে মনে রাখবেন ভিতর দিকে লোহার গায়ে কোনো চটা ওঠা দাগ আছে কিনা একবার সেটা দেখে আসুন। প্রফেসরের অদ্ভুত অনুরোধ শুনে পুলিশ সাহেব রীতিমতো অবাক হয়ে গেলেন। রেলিংয়ের গায়ে দাগই বা থাকবে কেন, আর থাকলেও তার সঙ্গে এই খুনের সম্পর্ক কি? খানিকক্ষণ পরে টেলিফোনে আবার পুলিশ সাহেবের বিস্মিত কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো প্রফেসর, আমি দেখতে গিয়েছিলুম। হ্যাঁ, নিচের রেলিংয়ে ভিতরের দিকে রঙের একটা জায়গা চটে গেছে, নতুন দাগ, যেন সেখানে কোনো একটা ভারী জিনিস গিয়ে পড়ে গেছিল। কিন্তু সেটা আপনি জানলেন কি করে? কেউ কি আপনাকে বলেছিল? না, আমরা দুই প্রফেসর মাথা খাটিয়ে একটা সিদ্ধান্তে উপস্থিত হয়েছি। আমরা যে গল্পটি তৈরি করেছি সেটা সত্য কিনা
আপনারা খোঁজ নিলেই বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের গল্প। ভোগেলের ব্যবসায় আজকাল খুব লোকসান হচ্ছিল, আর দুদিন পরেই হয়তো তাকে দেউলিয়া হতে হতো এবং তার পরিবারবর্গ পথে বসত। চোখের সামনে স্ত্রী পুত্র কন্যার দারিদ্রের ছবি দেখতে দেখতে ভোগেল প্রায় পাগলের মতন হয়ে উঠল। দিন রাত ভাবতে লাগলো এই দুর্ভাগ্যের দায় থেকে কি উপায় সে পরিবারবর্গকে উদ্ধার করবে। প্রথমে সে 3 লক্ষ টাকায় নিজের জীবন বীমা করলে, কিন্তু জীবন বীমার শর্তে লেখা রইল সে আত্মহত্যা করলে জীবন বীমা কোম্পানি তার পরিবারবর্গকে টাকা দিতে বাধ্য থাকবে না। এই শর্ত না থাকলে ভোগেলের খুবই সুবিধা হতো, কারণ সে স্থির করেছিল এই উপায়ে পরিবারবর্গকে রক্ষা করবে। প্রথমে সে একটি রিভলভারে 6টি গুলি পুরে একটি গুলি ছুড়লে। সেই রিভলভারের সঙ্গে আর একটা গুলি ভরা রিভলভার পকেটে পুরে ভোগেল নিমন্ত্রণ বাড়িতে গেল। অনেক রাতে নিমন্ত্রণ খেয়ে সে পথে বেরোলো, দেখলে একটা চোরের মতন লোক তার পিছু নিয়েছে। তখন তার মাথায় আর এক বুদ্ধি জুটল। সে মাতলামির অভিনয় করতে করতে এক জায়গায় বসে পড়ে ঘুমের ভান করলে। চোর তার পকেট কাটলে, কিন্তু সজ্ঞানেও সে বাধা দিলে না। তারপর ভোগেল উঠে সাঁকোর উপরে গেল। প্রথম রিভলভারটা বার করে একটু তফাতে ফেলে দিলে। লোকে ভাববে তাকে খুন করে পালাবার সময় খুনি ওই রিভলভারটা ফেলে গেছে। রিভলভারটা তার কাছে থাকলে পাছে কেউ ভাবে যে ওর দ্বারা সেই আত্মহত্যা করেছে, তাই সেটাকে ফেলে দিলে খানিক তফাতে। দ্বিতীয় রিভলভারটা বার করে এক গাছা শক্ত দড়ির এক প্রান্তে বেঁধে ফেললে এবং দড়ির অন্য প্রান্তে বাঁধলে একটা খুব ভারী জিনিস, খুব সম্ভব মস্ত একখানা পাথর। তারপর পাথরখানার রেলিং গলিয়ে সাঁকোর বাইরে ঝুলিয়ে দিলে। ঠিক তারপরই নিজের বুকে রিভলভার রেখে গুলি ছুড়লে। হতভাগ্য ভোগেলের তখনই মৃত্যু হলো এবং সঙ্গে সঙ্গে দড়ি বাঁধা রিভলভারটা ছিনিয়ে নিয়ে সেই মস্ত ভারী পাথরখানা ডানিউব নদীর ভিতরে গিয়ে পড়ল। কিন্তু রেলিং এর ভিতরে গিয়ে গলাবার সময় ভারী পাথরের টানে রিভলভারটা খুব জোরে রেলিং এর উপরে গিয়ে পড়ল, আর লোহার গায়ে তাই চটা ওটা দাগ হয়ে গেল। বড় সাহেব, আমাদের দৃঢ় বিশ্বাস এই নাটকের দুরাত্মা ওই পকেট মার বেচারা নয়, ভোগেল নিজেই। ডানিউব নদীতে ডুবুরি নামিয়ে খোঁজ করলেই দড়ির 2 প্রান্তে বাঁধা সে রিভলভার ও পাথরখানা খুঁজে পাওয়া যাবে। ভোগেল ভেবেছিল এত চালাকির পরেও তার মৃত্যুকে কেউ আত্মহত্যা বলে সন্দেহ করতে পারবে না। জীবন বীমা কোম্পানি তার পরিবারবর্গকে 3 লক্ষ টাকা দিতে বাধ্য হবে এবং নম্বরি নোট ভাঙাতে গিয়ে তাকে হত্যা করবার অপরাধে ধরা পড়বে ওই পকেট কাটাই। কিন্তু নিজের স্ত্রী পুত্র কন্যার সুখের জন্য সে আর এক অভাগাকে ফাঁসি কাটে তুলে দিতে চেয়েছিল, আপন প্রাণ বিসর্জন দিয়েও। তাই সে ভগবানের দয়া পেলে না। প্রফেসরদের অনুমান সব দিক থেকেই সত্যে পরিণত হলো। ড্যানিউব নদীর গর্ভ থেকে দড়ি বাঁধা পাথর ও রিভলভার 2ই পাওয়া গেল। জীবন বীমা কোম্পানি 3 লক্ষ টাকার লোকসানের দায় থেকে নিষ্কৃতি পেয়ে কৃতজ্ঞ হয়ে অঙ্গীকৃত 3000 টাকার চেয়েও বেশি পুরস্কার দিয়ে প্রফেসরদের খুশি করলেন। এই ব্যাপারটা কি উপন্যাসের চেয়ে আশ্চর্য নয়? কখনো কোনো উপন্যাসের ডিটেকটিভও কি ওই 2 প্রফেসরের চেয়ে বেশি বুদ্ধির পরিচয় দিতে পেরেছে? কিন্তু তোমরা কেউ এই ব্যাপারটাকে অবিশ্বাস করো না, কারণ এটা হচ্ছে অস্ট্রিয়া দেশের একটি বিখ্যাত সত্য ঘটনা। শুনলেন
টেলিফোনে গোয়েন্দাগিরি। রচনা হেমেন্দ্র কুমার রায়। প্রফেসর এক্সের চরিত্রে সায়ন, প্রফেসর ওয়াইয়ের চরিত্রে দেবশঙ্কর, বড়বাবু কেমিস্ট এবং গল্পের কথক সায়ক। গল্পের পোস্টার ডিজাইন, আবহ সঙ্গীত এবং সম্পাদনা করেছে ভঞ্জস আর্ট। সোশ্যাল মিডিয়া প্রমোশনে মেঘলা। এই গল্পের অডিও অ্যাডাপ্টেশন করেছে মুনমুন এবং পুরো গল্পটা পরিচালনা করেছে সায়ক। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আসবে মজলিশি আড্ডার ঠেক। ততক্ষণের জন্য হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।